সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই অর্থনীতির বিবিকুণ্ডু টেস্ট পেপার ধরে আমরা যে সাজেশান আছে সেই সাজেশানগুলো সমাধান করতে চলেছি এবং তার ব্যাখ্যা করতে চলেছি, যাতে তোমাদের প্রিপারেশান উচ্চ মাধ্যমিকের জন্য একেবারে 100% স্ট্রং বা শক্তিশালী হয়। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে এই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নাও। আর যখনই তোমাদের সাজেশান সিরিজ আমি নিয়ে আসব, টেস্ট পেপার মডেল সেট নিয়ে আসব, তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসে পড়বে। কেন? কারণ খাতা পেন নিয়ে তোমরা প্রশ্নগুলো লিখবে, তার আনসারগুলো লিখবে। তার সাথে সাথে আমি অল্টারনেটিভ কি প্রশ্ন আসতে পারে, যে ছোট ছোট পয়েন্টগুলো তোমাদের ধরিয়ে দেবো, যেগুলো পরীক্ষায় ভুল হতে পারে বারবার, সেইগুলো তোমরা কিন্তু খাতায় পয়েন্ট করে লিখবে। তো আজকে আমরা প্রথম পর্ব শুরু করতে চলেছি। প্রায় 100-র ওপরে প্রশ্ন আছে, অর্থাৎ বিবিকুণ্ডু টেস্ট পেপারে অর্থনীতির যে সাজেশান দেওয়া রয়েছে টোটাল 6টা অধ্যায়ের 100-র ওপরে 120-25টার ওপরে প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন থেকেই শুরু করছি। জাতীয় আয় দ্বিগণনা বা বহুবার গণনার সমস্যা দূর করানোর জন্য কোন পদ্ধতি তোমার ব্যবহার করা হয়? তোমার উত্তর হবে ভ্যালু অ্যাডেড মেথড বা মূল্য সংযোজন পদ্ধতি। আবার এরকমও পড়তে পারে, এই পদ্ধতিটা তোমার কখন ব্যবহার করা হয়? যখন আমরা কিভাবে আয় পরিমাপ করি, ব্যয়শুমারি পদ্ধতিতে, আয়শুমারি পদ্ধতিতে, নাকি উৎপাদন শুমারি পদ্ধতিতে? এটা তোমার উত্তর হবে উৎপাদন শুমারি পদ্ধতিতে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। দুইয়ের প্রশ্নটা একটু মিস্টেক আছে, মিস্টেকটা আমি ঠিক করে দিয়েছি। যে মোট অন্তর্দেশীয় উৎপাদন, দেখো মোট অন্তর্দেশীয় উৎপাদন মানেই হচ্ছে জিডিপি, আর তা থেকে অবচয় যোগ করলে কি পাওয়া যায়? দেখো জিডিপির সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করলে কিছু পাওয়া যায় না, ঠিক আছে? এটা নিট করবে, ঠিক আছে? এই মোটটা কেটে করবে নিট অন্তর্দেশীয় উৎপাদন, অর্থাৎ যাকে বলা হচ্ছে এনডিপি, নিট ডোমেস্টিক প্রোডাকশান। তার সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করলে পাওয়া যায় জিডিপি, আর জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যায় নিট ডোমেস্টিক প্রোডাকশান, এনডিপি। তো আমি একটু কারেকশান করে দিয়েছি, কারেকশানগুলোও কিন্তু খাতায় তোমরা করে নেবে। নিচের কোনটি সঠিক? প্রকৃত জিডিপি যদি আমরা মাপতে যাই, তাহলে আর্থিক জিডিপিকে দাম সূচক দিয়ে ভাগ করতে হয় এবং 100 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। দেখা যাচ্ছে তোমার আর্থিক জিডিপি 100 টাকা, কিন্তু জিনিসের দাম বেড়ে গেছে, অর্থাৎ 125 হয়ে গেছে। তখন তুমি কি করবে? যে 100 টাকাকে 125 দিয়ে ভাগ করবে এবং 100 দিয়ে গুণ করবে, অর্থাৎ দাম সূচক দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 4এর প্রশ্ন, নিম্নের কোনটি জাতীয় আয় নির্ধারণের ব্যয় পদ্ধতিতে অন্তর্ভুক্ত থাকে? দেখো জাতীয় আয় পরিমাপের তোমাদের যখন পড়িয়েছি, অনলাইনে আমার চ্যানেলে ক্লাসগুলো পাবে, তোমাদের জাতীয় আয় পরিমাপের 3টে পদ্ধতি আছে: আয়শুমারি পদ্ধতি, ব্যয়শুমারি পদ্ধতি আর উৎপাদন শুমারি পদ্ধতি। দেখো যখন তুমি আয়শুমারি পদ্ধতিতে মাপবে, তখন জমি, শ্রম, মূলধন, সংগঠন, এখান থেকে যে আয়গুলো হয়, খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এগুলো যোগ করতে হয়। এখন ব্যয়শুমারি পদ্ধতিতে যদি তুমি জাতীয় আয় মাপো, তাহলে তোমাকে ভোগ ব্যয়, সরকারি ব্যয়, বিনিয়োগ ব্যয়, অর্থাৎ C+I+G, ঠিক আছে? সি মানে ভোগ ব্যয়, আই মানে বিনিয়োগ ব্যয়, আর জি মানে হচ্ছে সরকারি ব্যয়, এইগুলো যোগ করতে হয়। তো এখানে দেখো অপশান কিন্তু আমি পাচ্ছি না। তো এখানে মজুরিটা কিন্তু তোমার আয়শুমারি পদ্ধতিতে, আমি মজুরিটা তাও দাগ দিয়েছি যদি বিনিয়োগ হয়, অর্থাৎ কোনো ফার্ম যদি বিনিয়োগ হিসাবে ব্যয় করছে বা মজুরি দিচ্ছে শ্রমিকদেরকে, তাহলে কিন্তু এটা জাতীয় আয় নির্ধারণের ক্ষেত্রে ব্যয় পদ্ধতিতে অন্তর্ভুক্ত হবে, নইলে কিন্তু এখানে অপশান একটাও নেই। কেন? আবার বলে দিচ্ছি, ব্যয়শুমারি পদ্ধতিতে ভোগ ব্যয়, বিনিময় ব্যয়, সরকারি ব্যয়, এই 3টেই দেখো অপশানে কিন্তু নেই, ঠিক আছে? 5, আয়ের বৃত্তস্রোতে অনুপ্রবেশের একটি উৎস লেখো। দেখো আয়ের বৃত্তস্রোতের ক্ষেত্রে অনুপ্রবেশ কোনগুলো? যেগুলো তোমার আয়ের বৃত্তস্রোতটাকে বাড়িয়ে তোলে, ইনক্রিজ করে, যার মধ্যে তোমার রয়েছে রপ্তানি। আর বাকি 3টে কর, সঞ্চয়, আমদানি, এরা কি করে? আয়ের বৃত্তস্রোতকে ছোট করে দেয়। যদি তুমি ভাবো যে আমি টাকা ইনকাম করছি, আমি কিছু টাকা জমিয়ে নেব, তাহলে বাকি টাকা তুমি খরচ করতে পারবে না, অর্থনীতিতে টাকার পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে। আবার সরকার, ধরো তুমি 100 টাকা ইনকাম করছো, সরকার 10 টাকা কর নিয়ে নিচ্ছে, তাহলে অর্থনীতিতে আবার ঘুরে ক টাকা যেতে পারছে? 90 টাকা যেতে পারছে। তো কর নাও, সঞ্চয় নাও, অথবা আমদানি, আয়ের বৃত্ত ছোট হয়ে যায়, শুধু বাড়াতে পারে কে? রপ্তানি। 6টাও দেখো তোমার আবার একটু মিস্টেক আছে প্রশ্নতে। উৎপাদন ব্যয়ে নিট জাতীয় উৎপাদন
কোন সম্পর্ককে নির্দেশ করে? এখানে কিন্তু তুমি অপশান পাবে না। এই উৎপাদন ব্যয় এই জায়গাটা তুমি কেটে দিয়ে করবে কি করবে? বাজার মূল্যে। অর্থাৎ আমি দেখো লিখেছি এনএনপি মার্কেট প্রাইস নিট ন্যাশনাল প্রোডাকশান। যখন মার্কেট প্রাইসে থাকবে তখন সেটাকে আমরা বলি দেশের ন্যাশনাল ইনকাম বা দেশের জাতীয় আয়ের সঙ্গে সমান হয়। শুধুমাত্র উৎপাদন ব্যয়টাকে চেঞ্জ করে তোমাদেরকে কিন্তু বাজার মূল্য করতে হবে। 7, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে ব্যয় পদ্ধতিতে কোনটা অন্তর্ভুক্ত করা হয় না? দেখো এই প্রশ্নটা তোমার সঠিক প্রশ্ন দেওয়া রয়েছে। যেমন তখন তোমার গন্ডগোল হচ্ছিল 2-এর প্রশ্নটাতে, এখানে কিন্তু আর কোনো গন্ডগোল নেই। 2 না 4-এর প্রশ্নটায় দাঁড়াও একবার দেখে নিচ্ছি। 4-এর প্রশ্নটায় যে গন্ডগোল হচ্ছিল সেই গন্ডগোলটা কিন্তু 8-এর প্রশ্নটাতে, এই 7-এর প্রশ্নটাতে আর নেই। যে জাতীয় আয় পরিমাপ করার ব্যয় পদ্ধতিতে বললাম বিনিয়োগ ব্যয় থাকে, ভোগ ব্যয় থাকে, সরকারি ব্যয় থাকে, সি থাকে, আই থাকে, জি থাকে। তাহলে কোনটা থাকে না? ব্যক্তিগত সঞ্চয়। এটা একবারে পুরো সঠিকভাবে নির্ভুলভাবে প্রশ্নটা দেওয়া রয়েছে। 8, জাতীয় আয় গণনার জন্য নিচের কোন পদ্ধতিটা আমরা ব্যবহার করি? আয়শুমারি, ব্যয়শুমারি, উৎপাদন সবকটি ব্যবহার করি। নিচের কোনটি জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না? বেকার ভাতা, মায়ের সন্তান পালন, শিক্ষকের পেনশন সবগুলি। কেন? কারণ এগুলো হচ্ছে হস্তান্তর আয়, অর্থাৎ উৎপাদনের কাজে নিযুক্ত না থেকেই এই টাকাগুলো পাওয়া যায়। আচ্ছা, মুক্ত অর্থনীতি যেখানে আমদানি রপ্তানি হচ্ছে সেখানে মোট জাতীয় আয় বা মোট জাতীয় ব্যয় কিসের সঙ্গে সমান হয়? দেখো প্রথমে আছে C+I+G, এটা আমরা সকলে জানি। আমরা তার সঙ্গে এক্সকে যোগ করব, এমকে বিয়োগ করব, অর্থাৎ রপ্তানি যোগ হবে, আমদানি বাদ হবে। অপশান সি। 11, যে অর্থনীতির সমগ্র দিক মানে পুরোটাকে বিচার বিবেচনা করা হয় তাকে কি বলা হয়? সমষ্টিগত অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলা হয়। আর মাইক্রো ইকোনমিক্স এবারে তোমাদের সিলেবাসেও নেই, ঠিক আছে? সেটা তোমার 11-এ ছিল, ঠিক আছে? 12, যে চলরাশিতে সর্বদা সময়ের আয়তন বা দৈর্ঘ্য উল্লেখ থাকে তাকে কি বলা হয়? তাকে হচ্ছে প্রবাহ বা ফ্লো। অর্থাৎ আমরা যখন আমাদের কাছ থেকে কিছু যাওয়া আসা করে তখন কী হয়? তখন আমাদের প্রবাহ বলা হয়। আর যখন আমাদের কাছে কোনো একটা জিনিস একটা নির্দিষ্ট সময় রয়ে যায় সেটাকে আমরা বলি মজুদ বলা হয়, ঠিক আছে? যেমন একটা কল দিয়ে জল পড়ছে বা কলের নল দিয়ে জল পড়ছে, সেটা হচ্ছে প্রবাহ। আর ট্যাঙ্কে যদি দেখা যায় জল রাখা রয়েছে সেটা হচ্ছে মজুদ। তো আয়ত সময়ের দৈর্ঘ্য বা উল্লেখ থাকে প্রবাহের ক্ষেত্রে। 13, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো উৎপাদন বা সেবা ছাড়াই যে টাকা পায়, একটু আগেই বললাম সেই টাকাকে বলা হয় হস্তান্তর আয়। আর এই হস্তান্তর আয় জাতীয় আয়ের মধ্যে কিন্তু ধরা হয় না। এটাও পরীক্ষায় পড়ে যে কোন আয়কে জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না, সেটা হচ্ছে হস্তান্তর আয়। এই অল্টারনেটিভ প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় ছোটো ছোটো করে একটু মার্কিং করে রেখে দেবে। 14 প্রশ্ন, যে অর্থনীতিতে নিজের দেশের মধ্যে দ্রব্য সামগ্রী বা সেবার লেনদেন হয়, মানে নিজের দেশে অন্য দেশের সঙ্গে কেনাবেচা হচ্ছে না, তাকে কি বলা হয়? সেই দেশের অর্থনীতিকে বলা হয় ক্লোজ ইকোনমি বা বদ্ধ অর্থনীতি বলা হয়। 15, মূল জাতীয় উৎপাদন থেকে, মূল মানে কি? বা মোট, গ্রস ন্যাশনাল প্রোডাকশান, তা থেকে যদি অবচয় বা ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে কি পাওয়া যায়? দেখো আমি তোমার লিখে দিয়েছি গ্রস ন্যাশনাল প্রোডাকশান থেকে ডি বাদ দিলে বা ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যায় নিট ন্যাশনাল প্রোডাকশান। তো নিট জাতীয় উৎপাদন। 16, বাজার দামে স্থূল জাতীয় আয় থেকে পরোক্ষ কর বাদ দিলে কি পাওয়া যায়? মার্কেট প্রাইস থেকে যদি আমরা পরোক্ষ কর বাদ দিই তাহলে আমরা ফ্যাক্টরি প্রাইসে চলে যাই, অর্থাৎ উৎপাদন ব্যয়ে স্থূল জাতীয় আয়, ঠিক আছে? 17, কোনো ব্যক্তির ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে কি পড়ে থাকে? উত্তর হচ্ছে ব্যয়যোগ্য আয়। তার মানে আমি 100 টাকা ইনকাম করলাম, সরকার দেখা গেল আমার কাছ থেকে 10 টাকা নিয়ে নিল, তাহলে বাকি যে 90 টাকা আমার কাছে রইলো সেটা আমি নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবো, অর্থাৎ ব্যয়যোগ্য আয়, আয়ের যে অংশ আমি ইচ্ছা মতো ব্যয় করতে পারবো। 18, উৎপাদন পদ্ধতিতে শেষ পর্যায়ের দ্রব্য বা অন্তর্বর্তী দ্রব্যের মূল্য না ধরে শুধুমাত্র শেষ উৎপাদন দ্রব্য ধরা হয়, এটাকে কি পদ্ধতি বলা হয়? এটাকে বলা হয় উৎপাদন সুমারি পদ্ধতি বা শেষ উৎপাদন পদ্ধতি। 19-এরটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19-এরটা যদিও প্রথম অধ্যায়ের নয় তাও দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। 1936 সালে প্রকাশিত দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট ম্যানিং, এটা হচ্ছে তোমার সরল কেইন্স মডেল থেকে প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে? অর্থাৎ 2-এর অধ্যায় থেকে। আচ্ছা, এর উত্তর হবে কি? জে.এম. কেইন্স, ঠিক আছে? বা অধ্যাপক কেইন্স। 20, মূলধন একটি মজুদ, এটা ঠিক। বিনিয়োগ একটি প্রবাহ, এটা ঠিক। উভয়ই সঠিক। এবার চলে এসেছি আমরা 2-এর অধ্যায় সরল কেইন্স মডেল, ঠিক আছে? এখান থেকেও তোমাদের বেশ ভালো ভালো সাজেশান দিয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি পরীক্ষায়, যেগুলো তোমাদের আসার চান্স কিন্তু অনেকটাই বেশি আছে, ঠিক আছে? আর অনেকের মনে হয় যে সরল কেইন্স মডেল খুব কঠিন। আমি কিন্তু তোমাদের ইউটিউবে ক্লাস দিয়েছি, তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবে, কারণ কোশ্চেন প্র্যাকটিস তো তোমরা করবে। কারণ যদি কিছু তোমাদের একটু আদ্র সংখ্যা চেঞ্জ করে দেয়, ঘুরিয়ে দেয়, ঠিক আছে? এই যে এনএনপি কি, জিডিপি কি, জিএনপি কি করে আসছে, ঠিক আছে? এইগুলো আমি এক্সপ্লেন করেছি তোমাদের ক্লাসগুলোতে। তো তোমরা ক্লাসগুলো যাবে, কোথায় পাবে ক্লাসগুলো? অনেক ভিডিওর মাঝে যদি হারিয়ে যায় তোমরা চ্যানেল খুলবে,
চ্যানেলে দেখবে প্লেলিস্ট অপশান আছে, ভিডিওর পরেই প্লেলিস্ট অপশান থাকবে বা একটা দুটো পরে থাকবে। প্লেলিস্টে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবে, তোমার প্রতিটা চ্যাপ্টার প্লেলিস্ট করা রয়েছে, ঠিক আছে? সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। আচ্ছা, সরল কেইন্স মডেল চালু করছি। একের প্রশ্ন, কোনো দেশের জাতীয় আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে বলা হচ্ছে ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা বলা হয়, ঠিক আছে? মোট ভোগ ব্যয়কে জাতীয় আয় দিয়ে যদি ভাগ করি কী পাওয়া যায়? গড় ভোগ প্রবণতা। দেখো পাশে আমি লিখে দিয়েছি APC সমান C/Y, ঠিক আছে? অর্থাৎ ভোগ ব্যয়কে আয় দিয়ে ভাগ করছি গড় ভোগ প্রবণতায়। আচ্ছা, মোট ভোগের পরিবর্তন এবং জাতীয় আয়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? প্রান্তিক ভোগ প্রবণতা। MPC দেখো আবার লিখে দিয়েছি ডেল্টা C/ডেল্টা Y। তাহলে C/Y থাকলে গড় ভোগ প্রবণতা আর ডেল্টা C/ডেল্টা Y থাকলে প্রান্তিক ভোগ প্রবণতা। 4, কোনো দেশের মোট আয় বা জাতীয় আয় ও সঞ্চয়ের মধ্যে সম্পর্ক যে থাকে তাকে কি বলে? এটা হচ্ছে সঞ্চয় অপেক্ষক। 5, মোট সঞ্চয়কে মোট আয় দিয়ে ভাগ করলে অর্থাৎ S/Y, ঠিক আছে? S/Y যদি তোমরা করো তাহলে তোমরা কি পাবে? ঠিক আছে, তাহলে পাবে গড় সঞ্চয় প্রবণতা। আবার একই রকমভাবে মোট সঞ্চয়ের পরিবর্তনকে যদি মোট আয়ের পরিবর্তন দিয়ে ভাগ করো কি পাবে? প্রান্তিক সঞ্চয় প্রবণতা। একটা হচ্ছে S/Y, একটা হচ্ছে ডেল্টা S/ডেল্টা Y। আচ্ছা, বিনিয়োগ গুণকের মান বারবার পরীক্ষায় পড়েছে 1/1 - MPC। MPC মানে কি? প্রান্তিক ভোগ প্রবণতা। আচ্ছা, MPC যদি 1/4 হয় বিনিয়োগ গুণক কত হবে? ওই যে আগের সূত্রটা দেখো, 7-এর প্রশ্ন, 1/1 - MPC, ওই সূত্রটা লাগিয়ে দিলেই বিনিয়োগ গুণক পেয়ে যাবে। 1/1 - 4 করে দিচ্ছি, নিচে থাকবে 3/4, সেটাকে উল্টে দিলে হবে 4/3। 4/3 যখন তুমি করবে, 4কে 3 দিয়ে যখন ভাগ করবে তখন হবে 1.33। 9, স্বয়ং উদ্ভূত ভোগ ব্যয় যদি 1000 টাকা বাড়ানো হয়, প্রান্তিক ভোগ প্রবণতা যদি 1/5 হয়, ভারসাম্য স্তর কতটা বাড়বে? দেখো গুণক দেখতে হবে। তুমি 1000 টাকা যদি বিনিয়োগ বাড়াও, 2000 টাকাও জাতীয় আয় বাড়তে পারে, 3000ও বাড়তে পারে, 5000ও বাড়তে পারে। যদি গুণক তোমার 2 গুণ, 3 গুণ, 5 গুণ হয়, তাহলে গুণকটা এখানে কত? গুণকের সূত্র একই সূত্র, 1/1 - MPC বসিয়ে দিলাম। তাহলে দেখো তোমার 1/1 - MPC যদি করি, 1/5 যদি মাইনাস করি, নিচে হবে 4/5, উল্টে দিলে 5/4, 1.25 হলো। এই 1.25টা প্রথমে তোমাকে নির্ণয় করতে হবে। এবার 1000কে যদি 1.25 দিয়ে গুণ করো তাহলে 1250 হবে। 10-এরটা MPC যদি 1/5 হয় তাহলে বদে কর গুণক। দেখো কর গুণকের সূত্র কিন্তু আলাদা। কর গুণকের সূত্র হচ্ছে, দেখো আমি তোমার বাঁ সাইডে করেছি, -1/5, নিচে হচ্ছে 1 - 1/5। তাহলে সূত্রটা কি? MPC, নিচে হবে 1 - MPC। এই সূত্রটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? কর গুণকের সূত্রটা আলাদা, বিনিয়োগ গুণক আর হচ্ছে তোমার ভোগ গুণক বা হচ্ছে তোমার সরকারি ব্যয় গুণক, তার মান হচ্ছে 1/1 - MPC, ঠিক আছে? অর্থাৎ যেটা 7-এর প্রশ্নটায় দেখো 1/1 - MPC, কিন্তু কর গুণক হচ্ছে -MPC/1 - MPC। তো সেক্ষেত্রে আমার এখানে মান বেরিয়েছে কত? -0.25। 11, প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান ড্যাশ অপেক্ষায় বেশি কিন্তু ড্যাশ অপেক্ষায় কম হয়, 0 থেকে 1-এর মধ্যে হয়। আর গড় ভোগ প্রবণতার মানও একই হয়, 0 থেকে 1-এর মধ্যে। 12, প্রান্তিক ভোগ প্রবণতা প্লাস ড্যাশ সমান 1। সবসময় মনে রাখবে প্রান্তিক ভোগ প্রবণতার সঙ্গে প্রান্তিক সঞ্চয় প্রবণতা যোগ করলে 1 হয়, আর গড় ভোগ প্রবণতার সঙ্গে গড় সঞ্চয় প্রবণতা যোগ করলে 1 হয়। মানে গড়ের সাথে গড়, প্রান্তিকের সঙ্গে প্রান্তিক, এই জিনিসটা তোমাকে মেলাতে হবে, ঠিক আছে? 13, যখন প্রান্তিক ভোগ প্রবণতা 0.8 হবে তখন প্রান্তিক সঞ্চয় প্রবণতা কত হবে? দেখো দুটো যোগ করলে যদি 1 হয় তুমি চোখ কান বুঝিয়ে লিখতেই পারো। একটা 0.8 হলে একটা 0.2, একটা 0.80 হলে একটা 0.20, ঠিক আছে? একটা 0.5 হলে আর একটা 0.5, মানে দুটো যোগ করলে 1 হবে, ঠিক আছে? 14, ভারসাম্য বাজেটে গুণকের মান কত হয়? 1-এর সমান হয়, অর্থাৎ সুষম বাজেট গুণক। এরকমও পরীক্ষায় পড়তে পারে যে সুষম বাজেট গুণকের মান কত হয়? উত্তর হবে 1, ঠিক আছে? আর এই গুণকটা কিন্তু তোমাদের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। গুণকের টোটাল ক্লাসগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? এত ইজিভাবে করেছি, অন্য কোনো চ্যানেলে তোমরা পাবে না। 15, একটি আর্থিক বৎসরের শুরুতে আগামী 1 বছরের সম্ভাব্য আয় ব্যয়ের যে লিখিত হিসাব দেয়, মানে সরকার গঠন হয়েছে, সরকার বলছে আগামী বছর কি আয় ব্যয় করব, তাকে আমরা কি বলি? বাজেট। যেমন পশ্চিমবঙ্গের কিছুদিন আগেই বাজেট পেশ হলো, ঠিক আছে? বিনিয়োগ গুণকের মান আবার দিয়েছে, এই প্রশ্নটা তো বলছি বারবারই আসবে, 1/1 - MPC। প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা যোগ করলে কী হয়? উত্তর হয়, দুটো যোগ করলে 1 হয়, অপশান এ। 18 অঙ্কটা দেখে নাও, অঙ্কটা বুঝে নাও যে C = 100 + 0.8 হয়। সি মানে কি? ভোগ ব্যয়।
আর বিনিয়োগ ব্যয় হচ্ছে 80 টাকা, আই সমান 80 টাকা। দেখো তোমাকে এই ধরনের অঙ্ক দিতে পারে, তোমার সূত্রটা বা ফর্মুলাটা মনে রাখলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। যে ওয়াই সমান সি প্লাস আই, ডান দিকে করেছে দেখো, ওয়াই সমান সি প্লাস আই, সি এর বদলে কি বসিয়েছি 100 প্লাস 0.8 ওয়াই, আর আয়ের বদলে বসিয়ে দিয়েছি 80। এখন আমি 0.8 ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে চলে এসেছি, বাঁ দিকে আছে ওয়াই, নিয়ে চলে এলে 1 থেকে বাদ দিয়ে দিলে 0.2 ওয়াই, আর ডান দিকে কি পড়ে থাকছে 100 এবং 80 দুটো যোগ করেছে 180। এখান থেকে ওয়াইয়ের মান পেয়ে যাবে তুমি 900 টাকা। 180কে 0.2 দিয়ে ভাগ করলে 900 টাকা তুমি পেয়ে যাবে। 19এরটা কর গুণকের মান, যে কর গুণকটা একটু আগেই বলছিলাম যে উপরে হবে মাইনাস এমপিসি, নিচে হবে 1 মাইনাস এমপিসি, আর 1 মাইনাস এমপিসি মানেই হচ্ছে এমপিএস। ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 20, কোনো ব্যক্তি 100 টাকা আয় করেছে, তার মধ্যে 800 টাকা ভোগ করে নিয়েছে, তাহলে গড়ভোগ প্রবণতা কত হবে 800/1000, তাহলে হবে 0.8। 21, কেইন্সের ভোগ অপেক্ষকে বলা হয়েছে আয় বৃদ্ধির সাথে সাথে গড়ভোগ প্রবণতা কী হয়, উত্তর হবে হ্রাস পায়, এই জন্য ক্রমহ্রাসমান গড়ভোগ প্রবণতা পাবো। আচ্ছা 22টা দেখো, যে বিন্দুতে ভোগ অপেক্ষক 45 ডিগ্রি রেখাকে ছেদ করে সেটাকে কী বলে আয়ভোগ সমতার বিন্দু। দেখো আমি ছবিও তোমাদেরকে দেখেছি যে আমরা উলম্ব অক্ষে পরিমাপ করছি ভোগ ব্যয়, অনুভূমিক অক্ষে আয়। আমরা সি সমান এ প্লাস বি ওয়াই রেখা এঁকেছি, আর একটা 45 ডিগ্রি রেখা আছে, দুটোকে ছেদ করেছে যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হচ্ছে আয়ভোগ সমতার বিন্দু, অর্থাৎ য টাকা আয় হচ্ছে ত টাকাই ভোগ হচ্ছে। আর এখানে সঞ্চয় শূন্য, এমনও পড়তে পারে যে আয়ভোগ সমতার বিন্দুতে সঞ্চয় কত হয়, সঞ্চয়ের পরিমাণ হয় 0। 23এরটা বলছে পাশের চিত্র থেকে এমপিসি আর এমপিএস নির্ণয় করো। এখন এমপিসি আর এমপিএস মানে কি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তাহলে দেখো আয় কতটা চেঞ্জ হয়েছে, আগে ছিল 1000 টাকা মানুষ আয় করতো কোনো একজন ব্যক্তি, এখন 1200 টাকা আয় করছে, তাহলে আয় চেঞ্জ হয়েছে 200 টাকা। আচ্ছা ব্যয় ক টাকা চেঞ্জ হয়েছে, 700 টাকা আগে ব্যয় করতো, এখন 850, 150 টাকা। তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কত পেলাম 150/200, 150/200 তুমি যদি করো 0.75 হবে। তাহলে এখন 200 টাকা মানুষ বাড়তি ইনকাম করছে, বাড়তি খরচ করছে 150 টাকা, বাড়তি জমাতে পারছে 50 টাকা। আর দুটো যোগ করলে কি হয়, দুটো যোগ করলে সবসময় এক হয়। তাহলে তোমার যখন এমপিসি 0.75 হচ্ছে, তোমার এমপিএস কত হবে 0.25, কারণ দুটোকে যোগ করলে এক হবে, একের বেশিও হবে না, একের কমও হবে না। 24, ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় বদ্ধ অর্থনীতির সামগ্রিক চাহিদার দুটি উপাদান। ঠিক, সামগ্রিক চাহিদা রেখার মূলবিন্দু, সামগ্রিক চাহিদা রেখাটি মূলবিন্দু, এটাই হচ্ছে তোমার প্রথমত ভুল। ঠিক আছে, ধনাত্মক ঢাল বিশিষ্ট, তাহলে এই তোমার কারণটা হয়ে গেল ভুল। এখানে কি পেলাম এ ঠিক এবং আর হচ্ছে ভুল। দেখো সামগ্রিক চাহিদা রেখায় যে আমরা এঁকেছি একটা, দেখো ওপরে যেটা এঁকেছি সি সমান এ প্লাস বি ওয়াই, এই সি এর সঙ্গে আই যোগ করলে ওরকম রেখা পাবো, মূলবিন্দুগামী রেখা কিন্তু পাবো না। 25, লাস্ট প্রশ্ন 25। ঠিক আছে, এরপর 3 অধ্যায় রয়েছে। কেইন্সের তত্ত্বে সঞ্চয় এবং বিনিয়োগ সবসময় সমান হয়, হ্যাঁ এটা ঠিক। সঞ্চয় সুদের হারের ওপর প্রত্যক্ষভাবে নির্ভর করে, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ভুল। ঠিক আছে, তোমার বিনিয়োগ হচ্ছে সুদের হারের ওপর নির্ভর করে, বিনিয়োগ মূলধনের প্রান্তিক দক্ষতার উপর নির্ভর করে। তাহলে এরটা ঠিক পাচ্ছি আমরা, আর এরটা ভুল পাচ্ছি। আচ্ছা এরপর 3 অধ্যায় আছে লেনদেন উদ্বৃত্ত, 4 অধ্যায় আছে, আমরা পার্ট 2-তে নিয়ে আসবো। তোমাদেরকে বারবার বলছি কোনো সাজেশন ক্লাস যেন তোমাদের মিস না হয়ে যায়, তো আমরা অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে, তারপরেই যা ক্লাস আসবে সঙ্গে সঙ্গে যেন তোমাদের খাতা রেডি হয়ে যায়। ঠিক আছে, আজকের জন্য এতটা রাখছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ।